আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের পাঠ ঘাসফড়িঙ্গের সংবেদী অঙ্গ এবং পঞ্জাক্ষী। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। কোভিড-19 মোকাবেলা করে অবশ্যই তোমরা ভালো আছো। যেহেতু তোমাদের অনলাইন এবং অফলাইন দুটো ক্লাস চলমান রয়েছে, তোমাদেরকে বাইরে বের হলে অথবা কলেজে আসার সময় নিজ ব্যবস্থাপনায় মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার পকেটে রাখতে হবে। তোমাকে নিজেকে নিরাপদ রাখতে হবে এবং তোমার পরিবারকে নিরাপদ রাখতে হবে। তো চলো আজকে আমরা মূল লিসনে ফিরে যাই। আজকে আমাদের মূল আলোচনাটা হচ্ছে ঘাসফড়িঙ্গের সেন্সরি অর্গান এবং পঞ্জাক্ষী। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে সেন্সরি অঙ্গ বা সংবেদী অঙ্গটা প্রথমে কি আমি সেটা নিয়ে আলোচনা করব। সেন্স অর্গান। জীবদেহে এমন কতগুলো অর্গান রয়েছে যে অর্গানগুলো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। এই সকল উদ্দীপনার মধ্যে রয়েছে তাপ, রাসায়নিক পদার্থের উপস্থিতি, গন্ধ, স্পর্শ। এই যে অনুভূতিগুলো, এগুলো হচ্ছে এনভায়রনমেন্ট থেকে কিছু অর্গান রয়েছে, সেগুলো কর্তৃক গৃহীত হয় এবং তার প্রতি উপযুক্ত সাড়া প্রদান করে থাকে। তাহাকে মূলত সংবেদী অঙ্গ বা জ্ঞানেন্দ্রিয় অঙ্গ বলা হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, ঘাসফড়িঙ্গে এমন কিছু সংবেদী অর্গান রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে যে ঘাসফড়িঙ্গে প্রায় 6 টাইপ সেন্স অর্গান রয়েছে বা জ্ঞানেন্দ্রিয় অঙ্গ রয়েছে। আমরা এই টাইপগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো টাইপ নাম্বার 1, ফটো রিসেপ্টর। তাহলে আমরা একটু বোর্ডেও যাই। নাম্বার 1 হচ্ছে ফটো রিসেপ্টর। ফটো রিসেপ্টর এর মানে তোমরা বুঝতে পারছো, ফটো আলোক সংবেদী যে অনুভূতি বা আলোর উপস্থিতিতে প্রাণীর মধ্যে যে প্রতিক্রিয়া হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে ফটো রিসেপ্টর। তো ফটো রিসেপ্টর ঘাসফড়িঙ্গের কোন কোন অংশে থাকে? ঘাসফড়িঙ্গের দেখা গেছে যে ফটো রিসেপ্টর বা আলোক সংবেদী এই সেন্স অর্গানগুলো মূলত এর দেহে বিভিন্ন ধরনের রোমগুলো রয়েছে এবং ব্রিসল যে অংশগুলো রয়েছে, অর্থাৎ এখান প্রত্যেক হচ্ছে এই ফটো রিসেপ্টরের যে অনুভূতি সেটা গৃহীত হয়। তার মানে আমরা জানি যে ঘাসফড়িঙ্গের রোম ও ব্রিসল রোম তো তোমরা বুঝতে পারলে যে দেখবা যে আর্থ্রোপড পর্বের প্রাণীদের দেহের বিভিন্ন অংশে পা থেকে শুরু করে এদের লেবিয়াম বলো, ম্যাগজিলা বলো, প্রত্যেকটা অর্গানে কিন্তু রোম আছে। এবং ব্রিসলটা হচ্ছে সূক্ষ্ম সুতার মতো উপাদান। এইগুলো প্রত্যেক আলোক সংবেদী যে অনুভূতি সেটা ঘাসফড়িঙ্গের গৃহীত হয়ে থাকে। টাইপ নাম্বার 1 গেল। টাইপ নাম্বার 2 আমরা লিখবো, অর্থাৎ 2 নাম্বার টাইপে আমরা দেখতে পাচ্ছি থিগমো রিসেপ্টর। থিগমো রিসেপ্টর। থিগমো মানে কি? থিগমো মানে দ্যাটস মিন থিগমো যে স্পর্শ, অর্থাৎ যখন নাকি ঘাসফড়িং যদি কোনো কিছুর সাথে স্পর্শ অনুভূতি পেয়ে থাকে তাকে আমরা বলে থাকি থিগমো রিসেপ্টর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি থিগমো বা স্পর্শ। এখানে দ্যাটস মিন একটু আমাদের একটু বলেছে যে ফটো রিসেপ্টরে আমরা জানি যে পঞ্জাক্ষী ও
ওসেলি কর্তৃক গৃহীত হয়। আর যেটা থিগমোরিসেপ্টর সেটাই হচ্ছে তোমার রোম ও ব্রিসেল এই অংশ কর্তৃক গৃহীত হয়ে থাকে। তার মানে আমাদের একটু লিখতে হয়েছিল যে ফটোরিসেপ্টর পুঞ্জক্ষী এবং ওসেলি কর্তৃক গৃহীত হয়, আর হচ্ছে থিগমোরিসেপ্টর হচ্ছে রোম এবং ব্রিসেল কর্তৃক অনুভূতিটা গৃহীত হয়, এবং তার প্রতি যে সাড়া প্রদান করে, যে ঘাসফড়িং সেখানে বসে থাকবে না উড়ে যাবে না কি করবে, স্পর্শটা তার জন্য ক্ষতিকারক না উপকারী, এই অনুভূতিটা গৃহীত হয় এবং তার প্রতি উপযুক্ত সাড়া প্রদান করে থাকে। টাইপ নাম্বার 3 অর্থাৎ 3 নাম্বার টাইপে আমরা জানি olfactory রিসেপ্টর। olfactory রিসেপ্টর হচ্ছে ঘাসফড়িংয়ের, আমরা জানি যে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে olfactory রিসেপ্টরটা থাকে, এর যে অ্যান্টিনা আছে, অ্যান্টিনাতে যে রোমগুলো থাকে এই রোমগুলো কর্তৃক গৃহীত হয়। তার মানে অ্যান্টেনার রোম কর্তৃক গৃহীত অনুভূতি, অ্যান্টেনার রোম, অ্যান্টেনার যে সকল রোম আছে সেই সকল রোম কর্তৃক গৃহীত অনুভূতি কে বলা হচ্ছে olfactory রিসেপ্টর। এরপরে আসো নাম্বার 4, আমরা 4 নম্বরে আমরা জানি যে হচ্ছে তোমার ফটো আমরা দেখলাম, তারপরে হচ্ছে থিগমোরিসেপ্টর, olfactory রিসেপ্টর রয়েছে, এরপরে রয়েছে তোমার থার্মোরিসেপ্টর। থার্মো মানে বুঝতে পারছো, থার্মো মানে তাপমাত্রার যে অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু গৃহীত হয়। থার্মো রিসেপ্টরটা হচ্ছে তোমার ঘাসফড়িংয়ের হচ্ছে পায়ের প্রথম 3টি টার্সাসে যে প্লান্টুলি প্যাড রয়েছে, এই প্লান্টুলি প্যাড কর্তৃক এই তাপমাত্রার যে অনুভূতি সেটা গৃহীত হয়। অর্থাৎ পায়ের প্রথম 3টি টার্সাসে যে প্লান্টুলি প্যাড থাকে, প্লান্টুলি প্যাড, এই প্লান্টুলি প্যাডে যে রোমগুলো থাকবে টার্সাসে, সেইগুলো কর্তৃক থার্মোরিসেপ্টরের যে অনুভূতি সেটা গৃহীত হবে। এরপরে আসো কর্ডোটোনাল রিসেপ্টর। কর্ডোটোনাল রিসেপ্টর হচ্ছে ঘাসফড়িংয়ের পায়ু সার্কিতে, ঘাসফড়িংয়ে দেখা যায় পায়ু সার্কিতে কিছু তোমার অনুভূতি গ্রহণকারী রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর গুলো হচ্ছে রোম সদৃশ, এইগুলো কর্তৃক যে অনুভূতি গৃহীত হয় কর্ডো মানে শ্রবণ অনুভূতি আমরা বলে থাকি এটাকে, শ্রবণ অনুভূতি। এরপরে রয়েছে 7 অনুভূতি রয়েছে, সেটা হচ্ছে আমরা নাম্বার 6 স্বাদ অনুভূতি যে গৃহীত হবে এটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রাটো রিসেপ্টর। তো গ্যাস্ট্রাটো রিসেপ্টর যেটা, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিলারি পাল্প, ঘাসফড়িংয়ে যে ম্যাক্সিলারি পাল্প রয়েছে এবং লেবিয়ালে যে রোমগুলো রয়েছে, অর্থাৎ তোমার ম্যাক্সিলারি পাল্প এবং লেবিয়ামে যে রোমগুলো রয়েছে সেই রোমগুলো কর্তৃক গৃহীত যে অনুভূতি সেটাকে বলা হয়ে থাকে গ্যাস্ট্রাটো রিসেপ্টর। তো ডিয়ার স্টুডেন্ট, ঘাসফড়িংয়ে এই 6 ধরনের জ্ঞানেন্দ্রিয় অঙ্গ বা
সেন্স অর্গান বা আমরা সংবেদী অঙ্গ যেটাই বলে থাকি না কেন, এই 6 ধরনের অঙ্গ রয়েছে। এদের মধ্যে ফার্স্টলি ফটো রিসেপ্টর, এটা মনে রাখবে, ফটো রিসেপ্টর ব্যতীত বাকি যে আমরা 5টা সেন্স অর্গান দেখলাম, এই 5টা সেন্স অর্গান কিন্তু শুধুমাত্র মানে ঘাসফড়িঙ্গের এপিডার্মিস উদ্ভূত হয়, এবং এপিডার্মিসে এই কোষকে সেন্সিলা কোষ বলা হয়ে থাকে। অর্থাৎ এপিডার্মিসের বিভিন্ন কোষ নিয়ে গঠিত হয়, একে বলা হয়ে থাকে কি কোষ? সেন্সিলা কোষ। অর্থাৎ আমরা বলে থাকি সেন্সিলা। তার মানে বাকি যে কোষগুলো রয়েছে 5টি, এদেরকে মানে সেন্সিলা বলা হয়ে থাকে। এই সেন্সিলা কোষ মূলত একটি, মনে রাখবে, একটি সংবেদী কোষ, একটি ট্রাইকোজেন কোষ এবং কয়েকটি টর্মোজেন কোষের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এদের মধ্যে আবার স্বাদ, স্পর্শ এবং গন্ধ, মনে রাখবে, স্বাদ গ্যাস্ট্রাটো রিসেপ্টর যেটা, গন্ধ যেটা অলফ্যাক্টরি রিসেপ্টর, এবং স্পর্শ থিগমো রিসেপ্টর, এই 3টা সেন্সিলা এককভাবে থাকবে। মনে রাখবে, এই 3টার সেন্সিলা এককভাবে থাকবে, আর বাকিগুলোর কিন্তু সেন্সিলা গুচ্ছাকারে বা যৌথভাবে থাকবে। কোথায় থাকবে? এপিডার্মিসে অবস্থান করে। আর ফটোরিসেপ্টরটা শুধুমাত্র ব্যতিক্রম। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা প্রথমে আলোচনা করে নিলাম, প্রথম ভাগটা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় অঙ্গ। জ্ঞানেন্দ্রীয় অঙ্গের কাজটাই হচ্ছে পরিবেশ থেকে অনুভূতি গ্রহণ করা এবং তার প্রতি উপযুক্ত সাড়া প্রদান করে থাকে। আর্থ্রোপড বা সন্ধিপদযুক্ত যেহেতু প্রাণী ঘাসফড়িং, ঘাসফড়িংয়ের সন্ধিপদযুক্ত প্রাণীদের অসংখ্য ব্রিসল থাকে, শরীরে রোম থাকে, পুঞ্জাক্কি থাকে, অ্যান্টেনা রয়েছে, ওসেলি রয়েছে, ম্যাক্সিলা রয়েছে, লেবিয়াম রয়েছে, এই সকল অর্গানে কিন্তু সেন্স অর্গান রয়েছে। এরা হচ্ছে অনুভূতি গ্রহণ করছে এবং ভেতরে পাঠিয়ে দিচ্ছে মস্তিষ্কে, তারপর সেখান থেকে উপযুক্ত সাড়া প্রদান করছে। তো আমরা, এই ছিল হচ্ছে সংবেদী অঙ্গ। এখন আমরা আলোচনা করব সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে পুঞ্জাক্ষী। তাহলে হোয়াট ডু ইউ মিন পুঞ্জাক্ষী? তাহলে পুঞ্জাক্ষী মিন করছে যে ঘাসফড়িঙ্গের অ্যান্টেনাতে যে বৃক্কাকার গঠন বিশিষ্ট, মনে রাখবে, ঘাসফড়িঙ্গের মস্তকে 2 পাশে বৃক্কাকার গঠন বিশিষ্ট যে অংশটি দেখা যায় তাকে পুঞ্জাক্ষী বা জটিল চক্ষু, এটাকে বলা হচ্ছে পুঞ্জাক্ষী বা জটিল চক্ষু বলা হয়ে থাকে। এই জটিল চক্ষু আবার, প্রত্যেকটা জটিল চক্ষু দেখা যায় যে বা পুঞ্জাক্ষীতে প্রায় 2000 ওমাটিডিয়াম রয়েছে। তাহলে ওমাটিডিয়াম কি? ওমাটিডিয়াম হচ্ছে ঘাসফড়িঙ্গের সরল চক্ষু। অর্থাৎ ওমাটিডিয়াম রয়েছে প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে 2000 করে, অর্থাৎ 2টা পুঞ্জাক্ষীতে 4000 ওমাটিডিয়াম রয়েছে। এই ওমাটিডিয়াম প্রত্যেকই কিন্তু ঘাসফড়িং তার হচ্ছে দর্শন ইন্দ্র হিসেবে কাজ করে। যতগুলো ওমাটিডিয়াম আছে প্রত্যেকটি ওমাটিডিয়ামের গঠন কাজ অভিন্ন। এই জন্য আমরা একটি ওমাটিডিয়ামের ছবি আঁকবো বোর্ডে, এবং ছবিটা আঁকার পর আমরা ডিটেলস আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা জানলাম যে পুঞ্জাক্ষীটা কি। পুঞ্জাক্ষীটা হচ্ছে ঘাসফড়িঙ্গের মস্তকের 2 পাশে অবস্থিত বৃক্কাকার গঠন বিশিষ্ট যে অংশটি রয়েছে তাকে হচ্ছে জটিল চক্ষু বা হচ্ছে জটিল চক্ষু বলা হয় থাকে। এই জটিল চক্ষুটা হচ্ছে তোমার প্রত্যেকটাতেই প্রায় 2000 করে ওমাটিডিয়াম বা সরল চক্ষু বিদ্যমান রয়েছে। তো আমরা এই ওমাটিডিয়ামের গঠন, কার্যাবলী নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা বোর্ডটা পরিষ্কার করে নিই। আমরা এখন আলোচনা করব ওমাটিডিয়াম। আসলে ওমাটিডিয়ামের প্রত্যেকটা ওমাটিডিয়ামের গঠন এবং কার্যাবলী একই রকম, তবে এদের হচ্ছে আলোর তীব্রতা অনুসারে এদের কার্যাবলী একটু পরিবর্তিত হয়। তীব্র আলোতে এদের যেমন দর্শন প্রতিক্রিয়া একরকম হবে, আবার মৃদু বা স্থিমিত আলোতে কিন্তু এদের দর্শন প্রক্রিয়া একটু ভিন্নতা বা পার্থক্য তো থাকবেই, এটাই স্বাভাবিক। তাহলে আমরা এখন একটি ওমাটিডিয়ামের ছবি আঁকবো এবং আমরা বোঝার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্ট, ফলো দ্য বোর্ড। তাহলে আমরা দেখি আগে ওমাটিডিয়ামের একটি গঠন নিয়ে আমরা আলোচনা করব।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে একটি ওমাটেরিয়ামের ছবি আঁকবো এবং আলোচনার চেষ্টা করব। তো আমরা সোজা করে নিব তাহলে। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা ছবি আঁকছি। তাহলে আমরা একটি ঘাসফড়িংয়ের ওমাটেরিয়ামের ছবি আঁকবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা ছবিটা আঁকছি। আচ্ছা, ছবি আমরা একটু এঁকে নিই। ছবিটা আমরা আঁকছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা ছবি আঁকছি ওমাটেরিয়াম বা সরল চক্ষু। এটা ছবিটা আমরা আঁকার চেষ্টা করছি। এটা হচ্ছে র্যাবডম। র্যাবডমটা তোমরা দেখতে পাচ্ছ। র্যাবডমের ঠিক এখানে থাকবে হচ্ছে তোমার ভিত্তি পর্দা। এখানে থাকবে স্নায়ু। স্নায়ু থাকবে। আমরা প্রথমে এঁকে নেব র্যাবডমটা। এই পাশ থেকে আঁকবো। আমরা প্রথমে এগুলো করব, ইন্টিগ্রেট করব। ফার্স্টলি কর্নিয়া। কর্নিয়া, তারপরে হচ্ছে কর্নিয়া জেন কোষ, তারপরে হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ, তারপরে মাঝেরটা হচ্ছে ক্রিস্টালাইন কোন, তারপরে হচ্ছে এটা হচ্ছে আইরিশ সিড, আইরিশ আবরণ, আইরিশ আবরণ,
তারপর হচ্ছে রেটিনাল কোষ, রেটিনাল আবরণ, আবরণ, তারপর হচ্ছে র্যাবডম, র্যাবডম, তারপর হচ্ছে ভিত্তিপদ্মা এবং স্নায়ু তন্তু। তাহলে এট ফার্স্টলি আমরা দেখতে পেলাম যে 1 নম্বরে হচ্ছে কর্নিয়া, 2 নাম্বার হচ্ছে, আমরা এগুলো না লিখি যেহেতু আমাদের সিরিয়ালে আছে, আমরা আরো কিছু ছবি আঁকবো। তোমরা ছবিতে প্রথমে দেখো, আমরা দেখাতে যাচ্ছি যে কর্নিয়া, তারপরে কর্নিয়া জেন কোষ, তারপরে তোমরা দেখতে পাচ্ছ ক্রিস্টালাইন কোন কোষ, তারপরে ক্রিস্টালাইন কোন, তারপরে এখানে দেখতে পাচ্ছ বাইরের আবরণটা আইরিস সিদ বা আইরিস আবরণ, তারপরে দেখতে পাচ্ছ রেটিনাল কোষ, রেটিনাল আবরণ, তারপরে মাঝখানে হচ্ছে র্যাবডম, ভিত্তিপদ্মা এবং স্নায়ুতন্ত্র। অর্থাৎ কয়টা অংশ? 10টা অংশ রয়েছে। আমরা প্রত্যেকটা অংশ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু, এটা হচ্ছে তোমার ঘাসফড়িঙ্গের লম্বচ্ছেদ, অর্থাৎ ওমাটিডিয়ামের, ওমাটিডিয়ামের লম্বচ্ছেদ, লম্বচ্ছেদ। এরপরে আমরা একটু প্রচ্ছদ বা দেখব, যেমন আমরা প্রত্যেকটা অংশে রেটিনাল বরাবর, রেটিনাল বরাবর প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ। তাহলে আমরা রেটিনাল বরাবর প্রস্থচ্ছেদ দেখালাম, যেমন এখানে র্যাবডম আমরা দেখাতে পাচ্ছি, স্পষ্ট করে দেখানো যাচ্ছে র্যাবডম। তারপরে হচ্ছে তোমার রেটিনাল কোষ, রেটিনাল কোষ। এবং আমরা যদি পুঞ্জাক্ষী, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে দেখতে পাচ্ছ র্যাবডম কেন্দ্রস্থলে রয়েছে, রেটিনাল কোষ, এটা প্রচ্ছদ যদি আমরা নিই তাহলে ঠিক এরকম দেখা যাবে। এরপরে আমরা একটু দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা একটি পুঞ্জাক্ষী আঁকবো। তাহলে আমরা একটু পুঞ্জাক্ষী দেখে নিই।
পঞ্জাক্ষীর একটি গঠন আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখো পঞ্জাক্ষীর একাংশ আমরা দেখব, এখান থেকে আমরা প্রত্যেকটা যাব। প্রত্যেকটা থেকে আমরা আঁকানোর চেষ্টা করছি। পঞ্জাক্ষীর একাংশ তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ঠিক প্রতি পাশে আমরা এভাবে দিব। পঞ্জাক্ষীর একাংশ আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এগুলো আমরা ব্লক করে দিব। ওমাটিডিয়াম, যেটা হচ্ছে বলা হয় থাকে কর্নিয়া। প্রত্যেকটা পঞ্জাক্ষীতে এরকম 2000টির মতো করে কর্নিয়া থাকবে। এগুলো হচ্ছে ষড়ভুজ আকৃতির হয়ে থাকে, প্রত্যেকটা কর্নিয়া থাকবে ষড়ভুজ আকৃতি। এগুলো হচ্ছে কর্নিয়া। স্নায়ুতন্তু। যাই হোক, আমরা একটা পঞ্জাক্ষীর যে গঠন, পঞ্জাক্ষীর একাংশ আমরা দেখালাম। তাহলে আমরা তিনটা ছবি এঁকেছি। একটা হচ্ছে রেটিনাল বরাবর প্রচ্ছদ আঁকানো হয়েছে, এখানে র্যাবডোম রেটিনাল কোষটা দেখানো হচ্ছে। আর এখানে আমরা কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন, আইরিশ আবরণ, রেটিনাল কোষ, রেটিনাল আবরণ, র্যাবডোম, ভিত্তিপদ্মা এবং স্নায়ুতন্তু। আমি একটু সংক্ষেপে তাহলে একটু বলে নিই যে প্রথমে কর্নিয়া। কর্নিয়াটা হচ্ছে তোমার পঞ্জাক্ষীর সর্ববাহিরের, এটি হচ্ছে তোমার কিটিকল আবরণ দ্বারা আবৃত থাকে, কিটিকল আবরণ থাকে, দ্বিউত্তল হয়ে থাকে এবং অকোষীয় একটি পর্দাকে বলা হচ্ছে কি কর্নিয়া। নাম্বার 1 কর্নিয়া কি? কর্নিয়াটা হচ্ছে পঞ্জাক্ষীর সর্ববাহিরে কিটিকল নির্মিত দ্বিউত্তল এবং এর মধ্যে দিয়ে আলো প্রবেশ করে থাকে। এই যে দ্বিউত্তল অংশটি, অকোষীয় অংশটিকে বলা হচ্ছে কর্নিয়া। নাম্বার 2 হচ্ছে কর্নিয়াজেন কোষ। কর্নিয়ার ঠিক নিচে এক জোড়া চ্যাপ্টাকৃতির কোষ থাকে, একে হচ্ছে তোমার কর্নিয়াজেন কোষ বলা হয়ে থাকে। এখান থেকে এখানে কিছু নিঃস্রাবী দানা থাকে, এখান থেকে যে রসটা নিঃসৃত হয় সেখানে সেই রস দ্বারা কিন্তু কর্নিয়া গঠিত হয়ে থাকে। নাম্বার 3 হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন কোষ হচ্ছে কর্নিয়াজেন কোষের নিচে 4টি লম্বাকৃতির কোষ রয়েছে। এই 4টি লম্বাকৃতির কোষকে বলা হচ্ছে কর্নিয়াজেন কোষ। এই কর্নিয়াজেন কোষ তোমরা দেখলে, কর্নিয়াজেন কোষ, প্রথমে কর্নিয়াজেন কোষ, তারপর হচ্ছে ক্রিস্টালাইন কোষ। এর নিচে কর্নিয়াজেন কোষের ঠিক নিচে 4টা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ থাকবে।
ক্রিস্টালাইন কোন কোষ থেকে নিঃসৃত রসে হচ্ছে ক্রিস্টালাইন কোন উৎপন্ন হয়। নাম্বার 4 হচ্ছে ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোনটা তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্রস্থলে একটি আলোক স্বচ্ছ প্রতিসরণশীল, যেখান থেকে আলো প্রতিসরিত হয় একটি অংশ রয়েছে, তাহাকে বলা হয় থাকে ক্রিস্টালাইন কোন। এই ক্রিস্টালাইন কোনের উপরেই দেখা যায় একটি কালো বর্ণের একটি আবরণ বা পর্দা রয়েছে, একে আইরিস শীট বলা হয় থাকে। আইরিস শীটটা হচ্ছে আলো তীব্রতা বা মানে মৃদু আলো বা আলো তীব্রতা অনুসারে সংকুচিত অথবা প্রসারিত হয়ে থাকে। নাম্বার 5 গেল। নাম্বার 6 হচ্ছে তোমার রেটিনাল কোষ। রেটিনাল কোষটা হচ্ছে তোমার দেখা যায় ক্রিস্টালাইন কোন হচ্ছে কোষ, যেটা ক্রিস্টালাইন কোন কোষ কর্তৃক পরিবৃত হয়ে তোমার হচ্ছে 7 থেকে 8টি গুচ্ছাকারে কোষ থাকে। এই 7 থেকে 8টি গুচ্ছাকারে কোষগুলোকে বলা হচ্ছে রেটিনাল কোষ। রেটিনাল কোষগুলো মূলত হচ্ছে রেটিনাল যে ওমাটেডিয়ামের মাধ্যমে যে আলোক রশ্মি প্রবেশ করে, সেই আলোক রশ্মিটি র্যাবডোমে পৌঁছে দেওয়ার কাজটা রেটিনাল কোষটা করে থাকে। এরপরে রয়েছে রেটিনাল আবরণ বা রেটিনাল শীট। এখন হচ্ছে রেটিনাল কোষকে ঘিরে এক ধরনের আবরণ বা পর্দা রয়েছে। এই আবরণ বা পর্দাকে রেটিনাল হচ্ছে শীট বলা হয় থাকে। এবং কেন্দ্রস্থলে দেখতে পাচ্ছ একটি লম্বা আলোক প্রতিবিম্ব গঠনকারী অংশ রয়েছে, যেটাকে আমরা র্যাবডম বলে থাকি। তাহলে র্যাবডমটা হচ্ছে প্রথমে কর্নিয়া দিয়ে আলোক রশ্মি প্রবেশ করবে, তারপরে ক্রিস্টালাইন কোন কোষ হয়ে এবং রেটিনাল কোষ হয়ে র্যাবডমে পৌঁছে একটি প্রতিবিম্ব তৈরি করে। অর্থাৎ র্যাবডমের কাজটা হচ্ছে প্রতিবিম্ব তৈরি করে, এবং সেই প্রতিবিম্ব কি ধরনের হবে, সুস্পষ্ট না হবে না ঝাপসা হবে, সেই প্রতিবিম্বকে প্রেরণ করা। এরপরে আসো সমস্ত ওমাটেডিয়ামের অংশ একটি ভিত্তি পর্দার উপরে অবস্থিত। অর্থাৎ একটা হচ্ছে মেমব্রেন রয়েছে, এই মেমব্রেনের উপরে ওমাটেডিয়াম সমস্ত অংশ দণ্ডায়মান থাকে। এই মেমব্রেনটাই হচ্ছে ভিত্তি পর্দা বলা হয় থাকে বা বেসমেন্ট মেমব্রেন বলা হয় থাকে। বেসমেন্ট মেমব্রেনের কাজটা কি? বেসমেন্ট মেমব্রেন হচ্ছে সমস্ত ওমাটেডিয়ামের অঙ্গ এবং অংশকে ধারণ করা হচ্ছে এর মূল কাজ। এরপরে দেখছো তোমরা স্নায়ু দেখতে পাচ্ছ, কিছু গুচ্ছাকারে স্নায়ু রয়েছে এখানে মেমব্রেন পর্দা ঠিক নিচে। এই স্নায়ু তন্তুটা হচ্ছে র্যাবডমের সাথে সংযুক্ত রয়েছে, আর বাকি অংশটা হচ্ছে অপটিক স্নায়ুর সাথে সংযুক্ত রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে র্যাবডমে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্ব সংকেত কিন্তু অপটিক স্নায়ু হয়ে মস্তিষ্কে প্রেরণ করছে, বা ঝাপসা না স্পষ্ট সেটা দর্শন যে অনুভূতি, সেই দর্শন অনুভূতি কিন্তু এখান থেকে তৈরি হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে পুঞ্জাক্ষীর তে আমরা জানি যে 2000 করে ওমাটেডিয়াম রয়েছে। একটি সরল ওমাটেডিয়ামে 10টা অংশ রয়েছে। প্রথমে কর্নিয়া নাম্বার 1, 2 নম্বর হচ্ছে তোমার কর্নিয়া জেন কোষ, ক্রিস্টালাইন কোন কোষ, ক্রিস্টালাইন কোন, আইরিস শীট আবরণ। এরপরে আসা হচ্ছে তোমার রেটিনাল কোষ রয়েছে, রেটিনাল আবরণ রয়েছে, র্যাবডম রয়েছে, ভিত্তি পর্দা রয়েছে, অ্যান্ড অ্যাট লাস্টলি হচ্ছে তোমার স্নায়ু তন্তু রয়েছে। এই স্নায়ুতন্ত্রের একটি অংশ র্যাবডমের সাথে যুক্ত রয়েছে, আরেকটি অংশ অপটিক স্নায়ুর সাথে যুক্ত রয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা মোটামুটি জানালাম তোমাদেরকে সেন্স অর্গান উপর আলোচনা করেছি বা জ্ঞানেন্দ্রিয় অংশের উপর আলোচনা করেছি, এবং দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন ও কাজের উপরে। আমরা এখন একটু আলোচনা করব, সেটা হচ্ছে তোমার যে ঘাসফড়িং যে দর্শন যে মানে ইয়েটা হয়ে থাকে, যেহেতু আমরাও মানুষেরা দেখা যাচ্ছে যে কখনো বেশি আলোতে দেখতে পাচ্ছি, আবার কম আলোতেও দেখতে পাচ্ছি, কিন্তু দুই দর্শনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ঘাসফড়িংয়ের ক্ষেত্রেও তাই। আমরা এটাকে দুটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে তীব্র আলোতে দর্শন অনুভূতি এবং মৃদু আলোতে দর্শন অনুভূতি। তাহলে ফার্স্টলি আমরা প্রথমে একটু আলোচনা করে নিই যে তীব্র আলোতে দর্শন অনুভূতিটা কিভাবে সৃষ্টি হয়ে থাকে ঘাসফড়িংয়ে। যে তীব্র আলোতে যে দর্শন অনুভূতি তৈরি হয়ে থাকে, তাকে অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব গঠন প্রক্রিয়া বলা হয়ে থাকে। তার মানে তোমরা জানো যে যখন তীব্র আলোতে ঘাসফড়িং যায়, তখন হচ্ছে এতে দুই ধরনের পর্দা রয়েছে। আমি আগে আলোচনা করেছি, একটা হচ্ছে আইরিস শীট অ্যান্ড রেটিনাল শীট। এই আইরিস শীট এবং রেটিনাল শীট তীব্র আলোর কারণে প্রসারিত হয়। তার মানে মনে রাখবে কি হবে,
এটা কিন্তু প্রসারিত হবে। প্রসারিত হওয়ার কারণে যে নিচের অংশ অর্থাৎ আবৃত হয়ে পড়ে। তার মানে এখানে আমরা বোঝা যাচ্ছে কর্নিয়াজেন কোষ এবং হচ্ছে ক্রিস্টালাইন কোণ আবৃত হয়ে পড়ে, যার কারণে উলম্বিক ভাবে যে আলোক রশ্মিটা আসবে সেই আলোক রশ্মিটি তোমার দেখা যাচ্ছে যখন আবৃত হয়ে পড়ছে তখন কিন্তু প্রত্যেকটা ওমাটেডিয়াম পরস্পর হতে পৃথক হয়ে যাচ্ছে। এখন আনুভূমিক ভাবে যে আলোক রশ্মিটা প্রবেশ করলো ওমাটেডিয়ামে, সেই আলোক রশ্মি কর্নিয়া ভেদ করে সরাসরি আমরা দেখতে পাই যে র্যাবডোমে প্রবেশ করে। তারপরে তির্যক ভাবে যে সকল আলোক রশ্মি আসবে এই সকল আলোক রশ্মি ভিন্ন ওমাটেডিয়ামের কর্নিয়া ভেদ করে প্রবেশ করে, কিন্তু আইরিস যেহেতু প্রসারিত হয়ে গেছে সেই সময় প্রসারিত হওয়ার কারণে কিন্তু সরাসরি ক্রিস্টালাইন কোণ এবং রেটিনাল কোষে কিন্তু প্রবেশ করতে পারে না। তখন কিন্তু ওই শীত রেটিনাল শীত এবং আইরিস শীত কর্তৃক ওই আলোক রশ্মি শোষিত হয়। শোষিত হওয়ার ফলে ভিন্ন ওমাটেডিয়ামের ভিন্ন র্যাবডোমে কিন্তু প্রতিবিম্ব তৈরি করছে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যায় যে যখন তীব্র আলো থাকে তখন কিন্তু প্রত্যেকটা ওমাটেডিয়ামের র্যাবডোমে কিন্তু সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হচ্ছে। একেই বলা হয় তোমার মোজাইক প্রতিবিম্ব গঠন বা তীব্র বা উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের দর্শন। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে অ্যাপোজিশন যেটা বা মোজাইক প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়। এটি হচ্ছে তীব্র আলোতে যখন নাকি আইরিস শীথ এবং রেটিনাল শীথ প্রসারিত হয়ে তোমার ক্রিস্টালাইন কোণ কোষ এবং রেটিনাল কোষকে আবৃত করে ফেলে, সেই সময়ও কিন্তু ঘাসফড়িংয়ের প্রত্যেকটা ওমাটেডিয়ামের র্যাবডোমে আলাদা আলাদা সুস্পষ্ট প্রতিবিম্ব গঠন হয়। এটাই হচ্ছে মোজাইক প্রতিবিম্ব গঠনের প্রক্রিয়া। নাম্বার 2 হচ্ছে মৃদু বা স্থিমিত আলোতে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। মৃদু আলো যখন আলোটা নাকি কম হয়, যেমন সন্ধ্যাবেলা হতে পারে বা খুব সকালবেলা হতে পারে, যখন আলোটা স্থিমিত থাকে এই সময় কিন্তু ঘাসফড়িং কিন্তু যে দেখে না তা না, এই সময় যে প্রতিবিম্ব তৈরি হয় একটা ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়, একে হচ্ছে তোমার সুপার পজিশন বলা হয়ে থাকে। অর্থাৎ এই সময় কিন্তু ঘাসফড়িং দর্শন অনুভূতি সৃষ্টি হয়। এই সময় কিন্তু তোমার উল্টা ঘটনা ঘটবে, রেটিনাল শীথ এবং হচ্ছে তোমার আইরিস শীথ এই দুটো হচ্ছে বিশেষ করে কর্নিয়ার দিকে এবং ভিত্তিপত্তার দিকে চলে যায়, যার কারণে কি হবে মাঝের অংশটা অনাবৃত হয়ে পড়ে, যার কারণে খুব সহজে আলোক রশ্মি কর্নিয়া ভেদ করে কর্নিয়াজেন কোষ রেটিনাল কোষ হয়ে র্যাবডোমে পৌঁছে এবং প্রথম র্যাবডোমে পৌঁছলো। আর তির্যক আলোক রশ্মিগুলো কিন্তু হচ্ছে ভিন্ন ভিন্ন ওমাটেডিয়ামের র্যাবডোমে প্রবেশ করে বটে, কিন্তু কোনো একটি ওমাটেডিয়ামের দেখা যাচ্ছে কোন একটি ওমাটেডিয়ামে যে আলোক রশ্মিগুলো তির্যক ভাবে প্রবেশ করেছে বা আনুভূমিক ভাবে প্রবেশ করেছে সেগুলো একই র্যাবডোমে গিয়ে যে অস্পষ্ট ঝাপসা প্রতিবিম্ব তৈরি করে তাকে স্থিমিত আলোতে ঘাসফড়িংয়ের দর্শন বলা হয়ে থাকে বা সুপারপজিশন দর্শন আমরা বলে থাকি। তো যাই হোক, আমরা একটু ছোট একটা ছবির মাধ্যমে তোমাদেরকে এটা দেখাবো যে মোজাইক প্রতিবিম্ব এবং সুপারপজিশন প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্ট, আমি প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, তোমাদেরকে একটা ছোট ছবির মাধ্যমে আমার ক্লাস এখানে শেষ করব। তো তোমরা দেখতে পাচ্ছ, একটু খেয়াল করে দেখো। ধরো আমরা তিনটা পজিশন থেকে আলোক রশ্মি নিব। এখন তিনটা পজিশন থেকে আমরা যখন আলোক রশ্মি নিচ্ছি, তিনটা পজিশন থেকে আলোক রশ্মি নিব, এখানে বিভিন্ন ধরনের শীট রয়েছে, এখানেও রয়েছে, আবরণ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, আমরা হচ্ছে পজিশনটা আমরা দেখাবো।
তিনটা পজিশন থেকে আলোক রশ্মি প্রবেশ করবে, এ বি সি। তবে এখান থেকে একটা আলোক রশ্মি প্রবেশ করলো, এটা হচ্ছে ওমাটিডিয়াম এর ভিতরে প্রবেশ করছে, এখানে আসলো, এখানে এসে এখানে ক্রিস্টালাইন কোনকোষ থেকে তোমার ধরো সরাসরি র্যাবডোমে চলে যাচ্ছে, এখানে ভিন্ন ওমাটিডিয়ামে আলোক রশ্মিটি এখানে আসলো, এখানে ধরো এ বিন্দুর প্রতিবিম্ব তৈরি হয়েছে, এখানে বি বিন্দু থেকে একটি আলোক রশ্মি আসছে, এখানে ক্রিস্টালাইন কোন হয়ে র্যাবডোম হয়ে সরাসরি এখানে আলোক রশ্মিটা চলে আসছে, এখানে বি প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ধরো তিনটা অ্যাঙ্গেল থেকে আলোক রশ্মি প্রবেশ করছে, তিনটা অংশ থেকে আলোক রশ্মি প্রবেশ করছে, ভিন্ন ভিন্ন র্যাবডোমে তিনটা সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়েছে। এটা হচ্ছে তীব্র আলোতে, তীব্র আলোয়, তীব্র আলো যে দর্শন অনুভূতি, যেটাকে মোজাইক প্রতিবিম্ব বলে থাকে। আর আমি পরের ছবিটা আঁকলাম না, পরের ছবিটা হচ্ছে তোমার প্রত্যেকটা প্রতিবিম্ব কিন্তু একটি কেন্দ্রে একটি র্যাবডোমে গঠিত হবে, অর্থাৎ এই তির্যক ভাবে যে আলোক রশ্মি আসবে এবং এটা দেখো আনুভূমিক ভাবে যেটা আসছে উলম্বিক ভাবে, সেইটাও তো একটা র্যাবডোমে আসবে, আর বাকি তির্যক ভাবে দুই পাশ থেকে দুটো যে আলোক রশ্মি একই র্যাবডোমে যেটা ঝাপসা প্রতিবিম্ব তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে তোমার সুপারপজিশন দর্শন প্রক্রিয়া। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে আলোচনার চেষ্টা করেছি যে ঘাস ফড়িংয়ের সেন্স অর্গান নিয়ে আলোচনা করেছি এবং পুঞ্জাক্ষীর গঠন, কার্যাবলী এবং মৃদু আলোতে দর্শন এবং উজ্জ্বল আলোতে দর্শন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। তো আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। তোমরা অবশ্যই পড়াশোনার মধ্যে আছো, তোমাদের সামনে পরীক্ষা, তোমরা অবশ্যই ভালো কিছু করবে। আমরা জানি যে তোমরা যারা ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে তাদের অবশ্যই উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, তারা অনেকে মেডিকেলে চান্স পাবে, মেডিকেলে পড়াশোনা করবে। মেডিকেলে পড়াশোনার জন্য অবশ্যই বায়োলজিকে তোমার গুরুত্ব সহকারে পড়তে হবে। আর অন্যান্য যারা ছাত্র আছে তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করছো, এই সময়টাকে কাজে লাগাচ্ছ এবং নিজেকে আমি আবারও বলতে চাই যে নিরাপদে রাখতে হবে, পরীক্ষার সময়টুকু সুস্থ থাকতে হবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং পকেটে হ্যান্ড স্যানিটাইজার রাখবে। তো আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।